আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি প্রত্যেককে চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রিদিতা রেজা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। লোডশেডিং না কমলেও আবারও বাড়ছে বিদ্যুতের দাম, জুলাই থেকে 30% পর্যন্ত বেশি বিদ্যুৎ বিল। রোহিঙ্গা ইস্যুতে সরকার মানবতার বিরুদ্ধে অভিযোগ বিএনপির, জাতীয় স্বার্থ দেখার দাবি পররাষ্ট্রমন্ত্রীর। বিএনপি বিরুদ্ধে দেশকে পিছিয়ে দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর, আওয়ামী লীগের গাছের ফল বিএনপি খায় মন্তব্য। আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের নেপথ্যে উস্কানির সন্ধান, গোয়েন্দা তথ্যে 7 জনকে নজরদারি। এবং সরকারের দায়িত্বশীলরা দুগ্ধ শিল্প নিয়ে কম জানেন দাবি খামারিদের, বাজেট প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদে থাকছে চ্যানেল আই জাতীয় পরিবেশ পদক পাওয়ায় IUCN এর সংবর্ধনার খবর। চলুন যাওয়া যাক সংবাদের বিস্তারিত আয়োজনে। লোডশেডিংয়ের দুর্ভোগ না কমলেও আগামী মাস থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়ছে। তবে দাম বাড়ানোর প্রস্তাবে পিডিবি বলেছে, তেলভিত্তিক সব বিদ্যুৎ কেন্দ্র চালু করে লোডশেডিং কমানোর জন্যই বিদ্যুতের দাম বাড়ানো দরকার। সঞ্জয় চাকির রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত 5 দফায় দাম বেড়েছে বিদ্যুতের। লোডশেডিং কমানোর কথা বলে দফায় দফায় দাম বাড়ালেও লোডশেডিং তো কমেইনি, বরং চলতি মৌসুমে অসহনীয় হয়ে উঠেছে বিদ্যুৎ পরিস্থিতি। যেভাবে বলে যে অনেক উন্নতি হয়েছে, আমরা তো সেটা আসলে দেখি না। এই পোলান অসুস্থ হয়ে যায়, লেখাপড়া করার সমস্যা রাত্রে থাকে কম, চলে যাওয়ার সময়টাই বেশি। লোডশেডিং এটা বেড়ে গেছে আগের চেয়ে অনেক। সরকার যেভাবে বলছিল যে 1 ঘন্টা পর আবার 1 ঘন্টা আসবে, সেটাও এখন বাস্তবে আমরা পাচ্ছি না। লোডশেডিং মনে করেন ঘুমের তুইটা তখন সবার আগে চিন্তা করি আজকে সারাদিন কতক্ষণ কারেন্ট থাকবো। এই অবস্থায় এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আবারও দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। প্রস্তাবে বলা হয়েছে, তেল ভিত্তিক সব বিদ্যুৎ কেন্দ্র সার্বক্ষণিক চালালে 2 টাকা 81 পয়সা লোকসান হয় প্রতি ইউনিটে। এজন্য পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 2 টাকা 1 পয়সা করে বাড়ানোর সঙ্গে সরকার 80 পয়সা করে ভর্তুকি দিলে বন্ধ থাকা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোও চালানো সম্ভব হবে। এই ট্যারিফটা যদি এভাবে আনা যায়, তাহলে পিডিবি মনে করছে যে কারণে আজকে লোডশেডিং পরিস্থিতিটা একটু উদ্বেগজনক, সেই লিকুইড ফুয়েল বেস প্ল্যান্টগুলো যদি 80% অর্থাৎ সার্বক্ষণিক চালায়, তাহলে আপনার লোডশেডিং পরিস্থিতি উন্নতি হবে। সেক্ষেত্রে তারা বলছে যে বাল্ক ট্যারিফ 50% বৃদ্ধির প্রয়োজন হবে এবং তার ইম্প্যাক্ট হিসাবে রিটেইলে 30% বৃদ্ধির প্রয়োজন হবে। সরকারের শুরুর দিকে জ্বালানি তেলের উপর নির্ভর করত 3%। গ্যাসের সংকটে তেলভিত্তিক কেন্দ্র বেড়ে যাওয়ায় এখন তেলের উপর নির্ভরতা 29%। সে সঙ্গে তেলের দামও 30 টাকা থেকে বেড়ে প্রায় 60 টাকা হয়েছে। পিডিবির পাইকারি প্রস্তাবের পর কয়েকদিনের মধ্যেই খুচরা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দেবে বিতরণ কোম্পানিগুলো। এনার্জি রেগুলেটরি কমিশন আগামী মাসের প্রথম দিকে এই প্রস্তাবের উপর গণশুনানি করে একসঙ্গে দাম বাড়ানোর ঘোষণা দেবে। বিআরসি মনে করি যে আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে এটা নতুন রেট কার্যকর করব। যে বেশি ব্যবহার করবে, যার আর্থিক সক্ষমতা বেশি, তার জন্য কিন্তু একটু বেশি ধরা হয়েছে। এই ধারাটা অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠীর জন্য কম মূল্য, ধনীর জন্য বেশি মূল্য, সেই ধারাটা আমরা অব্যাহত রাখবো। বর্তমানে বিদ্যুতের উৎপাদন 5000 মেগাওয়াটের নিচে, যদিও বিদ্যুৎ নেটওয়ার্কে থাকা চাহিদা প্রায় 7000 মেগাওয়াট। সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত হয়েছে, এবার যে বিদ্যুতের দাম বাড়ানো হবে তা প্রয়োজনে যেন বেশি করে বাড়ানো হয়, যাতে আগামী 1.5 বছর পর্যন্ত অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত বিদ্যুতের দাম আর না বাড়াতে হয়। সেই সঙ্গে বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে লোডশেডিং কমিয়ে আনারও পরিকল্পনা হয়েছে সরকার ঊর্ধ্বতন মহলে। সঞ্জয় চাকর, চ্যানেল আই, ঢাকা। বিরোধী দলকে নির্মূল করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির কারামুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, জনমতের কারণেই সরকার তত্ত্বাবধায়কের দাবি মেনে নিতে বাধ্য হবে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় না দিয়ে সরকার মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছে দাবি করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রিজওয়ান কাদেরের রিপোর্ট। বিএনপির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা মুক্তি পেলেও জেলগেট থেকে সহযোগী সংগঠনের মূল নেতাদের আবারও গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রজীবনের পর প্রথমবারের মতো কারাবাসের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মুক্তি দাবি করে অভিযোগ করলেন, বিরোধী মতকে সম্পূর্ণ নির্মূল করতেই একের পর এক ইস্যু তৈরি করছে সরকার। ইলিয়াস আলীকে গুম করার মধ্য দিয়ে
তারা যে রাজনীতিটা এখন শুরু করেছে সেটা হচ্ছে যে বিরোধী দলকে নির্মূল করে দেওয়া রাজনীতি। মিথ্যা মামলাগুলো দিয়ে রাজনীতিবিদদেরকে আটকে রেখে আপনার গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে নষ্ট করছে এবং সেই সঙ্গে বিরোধী দলের কর্মকাণ্ডগুলোকে সীমিত করে নিয়ে আসার চেষ্টা করে। তো ওই জন্য আপনি যেটা বললেন যে ভেতরে এবং বাহিরে সবখানেই কিন্তু এখন এই সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে গেছে। আমরা বিশ্বাস করি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন পর্যন্ত তারা আসতে বাধ্য হবেন জনগণের চাপে। বিএনপি ভাঙার ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি যে ভাষায় বক্তব্য দিয়েছেন সে ভাষায় আমি মানবতার গন্ধটুকু পাই। এটা নিয়ে অবশ্যই সরকারের আরও আপনার কূটনৈতিক পর্যায়ে আরও দ্রুত কথা বলা দরকার এবং সমস্যাটার সমাধান করার জন্য চেষ্টা করা দরকার। দ্যার ইজ নো স্কোপ। বিএনপি ভাঙার কোনো অতীতেও কেউ ভাঙতে পারেনি, এখনও কেউ ভাঙতে পারবে না। এখন দলছুট দিয়ে একটা মানুষ সবসময় বেরিয়ে যেতে পারে, লাইক নাজমুল সাহেব এবং আদার্স। আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে তারা অন্তত এই কৌশল নেবে না, কিন্তু তারা এখন তাদের আগের জায়গা থেকে অনেকটা সরে গেছে। বেসামরিক নয়, এই ধরনের সরকারগুলো যেভাবে দল ভাঙার চেষ্টা করে, অসাংবিধানিক সরকারগুলো, ওই কাজগুলো তারা করার চেষ্টা করছে। রোহিঙ্গাদের জামায়াত উস্কানি দিচ্ছে বলে যে অভিযোগ, তাও প্রত্যাখ্যান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জামাত ইসলামকে বলছে যে তারা তাদের উস্কানিতে এটা করছে, যেহেতু আপনাদের সাথেই আছে, সেই হিসাবে কিভাবে দেখছেন? আপনারা তো জানেন যে একটা ওই যে কবিতা আছে না, যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা বেটাই চোর। এই ধরনের কথাগুলোর সঙ্গে আমি ওই কথাটাই বুঝে পাই আর কি। এখন যা কিছু রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। কথাবার্তা আমাদের। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, দেশের রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা আর বড় করা সম্ভব নয়। বাংলাদেশকে অবশ্যই তার জাতীয় স্বার্থ দেখতে হবে। যেসব রোহিঙ্গা নৌকা নিয়ে বাংলাদেশে আসছে তাদের যথাসাধ্য সহায়তা দিয়েই ফেরত পাঠানো হচ্ছে। চাঁদপুরের পুরান বাজার গুনরাজদিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তাদের ক্ষেত্রে আমরা সবসময় মানবিকতার দিকটিকেই আমরা বড় করে দেখে আমরা তাদেরকে আমাদের যথাসাধ্য সহায়তা করবার চেষ্টা করেছি। এমন একটি সমস্যা, যেই সমস্যাটি একটি দেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেই দেশের সরকার সেটি সমাধানের যথাসাধ্য চেষ্টা করছেন। অতএব সেখানে আমাদের করণীয় সেভাবে কিছু নেই। মিয়ানমারে জাতিগত দাঙ্গার জের ধরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশ কমে এসেছে। বিজিবি বলছে পালিয়ে আসা আরও ৪৪ জনকে পুশব্যাক করেছে তারা। আটক করেছে ১৩ জনকে। কক্সবাজারের টেকনাফ থেকে আবুল কাশিমের ক্যামেরায় মাসুর শাকিলের রিপোর্ট। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মংডু, আকিয়াব এবং বুড়িচংয়ে জাতিগত দাঙ্গা শুরু হলে ১১ জুন থেকে এসব এলাকার অসহায় মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে থাকে। বাংলাদেশে ঢুকতে গিয়ে তারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধার মুখে পড়ে। প্রথম দিকে এ হার অনেক বেশি হলেও এখন কমে এসেছে। বিজিবি এ পর্যন্ত 850 জনকে পুশব্যাক করেছে। সর্বশেষ 44 জনকে পুশব্যাক করা হয়েছে সেন্ট মার্টিন থেকে। জিম্মায় নিয়ে আসি রাতে এবং তাদেরকে ওখানে আমরা থাকার খাওয়ার ব্যবস্থা করে দিই এবং একটা নৌকার অ্যারেঞ্জমেন্ট করা হয়। নৌকাতে যাবতীয় জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং ভোর 4:30টার দিকে এই নৌকাটাকে আমরা মিয়ানমারে ফেরত পাঠাই। বিজিবি বলছে মিয়ানমার সরকার দাঙ্গা দমনে কঠোর হওয়ায় শরণার্থী অনুপ্রবেশ কমে এসেছে। তবে শাহপুরের দ্বীপের বিভিন্ন গ্রামে বিজিবি তল্লাশি চালাচ্ছে। আটক করেছে 13 জনকে। সুবিধাজনক সময়ে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি। বঙ্গোপসাগর সীমান্ত ও নাফ নদীতে টহল বাড়ানো হয়েছে। মনখালী সীমান্তে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে টেকনাফ ও কক্সবাজারে কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য সতর্ক রয়েছে বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী। মাসরুর শাকিল, চ্যানেল আই, টেকনাফ, কক্সবাজার। তত্ত্বাবধায়ক নয় বরং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনায় বসতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সিলেটে মতবিনিময়ে রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, জাতিসংঘের উচিত বাংলাদেশকে চাপ না দিয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করা। আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন করবে বলে আশা প্রকাশ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ হইতে পারে না কে বলছে? তারপরেও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ হওয়া কোন রকমের তাদের থেকে রাজনৈতিকভাবে যুক্তিসঙ্গত যৌক্তিক পুনর্বৃত্তি আসে, অবশ্যই টাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে চাইলেও পিছিয়ে দিতে চান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এদেশে গাছ লাগায় আওয়ামী লীগ কিন্তু ফল খায় বিএনপি। ফারুক হোসেনের রিপোর্ট। 1985 সাল থেকে পহেলা আষাঢ়ে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ কৃষক লীগ। গণভবন চত্বরে গাছের চারা রোপণ ও নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দেশের পরিবেশ ও পুষ্টির জন্য বেশি করে গাছ লাগানোর উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের সকল নেতাকর্মীকে আমি বলবো, বিশেষ করে নদী পাড়ে এবং উপকূলীয় অঞ্চলে যারা আছেন তাদেরকেও বিশেষভাবে বলতে হবে যে আমরা যে সবুজ বেষ্টনী গড়ে তুলতে চাচ্ছি, একদিকে নদী ড্রেজিং করে নদীর নাব্যতা আমরা বৃদ্ধি করা এবং বেশি পানি যাতে ধারণ করতে পারে এবং বন্যায় যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা, সেই সাথে সাথে সেখানে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে দেওয়া এবং বিশেষ করে যেসব গাছ মাটিগুলি কামড়ায় রাখে, যেমন আমাদের নারকেল গাছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ব্যাপারে সরকারের আন্তরিকতা ও কর্মসূচির কথা তুলে ধরেন। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। যদিও আমাদের বিরোধী দলের নেত্রী উনি আবার 9 বছর পিছাই দিতে চাচ্ছেন। আমরা বলছি 2021, উনি বলেন 2030। 96 থেকে 2001 পর্যন্ত বাংলাদেশকে এগিয়ে রেখে গেলাম। বিএনপি আসার সাথে সাথেই সব জায়গা থেকে আমরা পিছিয়ে গেলাম। এখনও আবার উনি বলছেন পিছাই দিচ্ছে দেশকে। তা আমরা পিছাতে চাই না। আমাদের দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে যে 2021 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে। সবুজ সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সকলকে অন্তত 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে যান দলের নেতাকর্মীরা। সে সময় তাদের কার পার্কিং এলাকা আটকে দেয় পুলিশ। হয়রানির অভিযোগ করেছেন বিএনপির নেতারাও। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তির সময় এনটিভির সিনিয়র ক্যামেরাম্যান অজিত আইচ তাপস আহত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের স্বৈরাচারী মনোভাব চরমে উঠেছে। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়ানোর পেছনে উস্কানি কাজ করেছে বলে শিল্প পুলিশ গোয়েন্দাদের সন্দেহ। এর মধ্যে তারা 7 সন্দেহভাজন ইন্ধনদাতাকে শনাক্ত করার দাবিও করেছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। পোশাক শ্রমিকদের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠা আশুলিয়া আপাতত শান্ত। এর আগে 4 দিন ধরে চলা বিক্ষোভে ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি কারখানা, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। ভাঙচুর হয়েছে খোদ শিল্প পুলিশ মহাপরিচালকের গাড়িও। গোয়েন্দাদের দাবি, শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর দাবি থাকলেও উস্কানি কাজ করছে নেপথ্যে। এরকম সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে। গুজব এবং যে ইমোশন, এটা কিন্তু এই ক্লাসটার উপরে বেশি কিন্তু কার্যকর। তো এর আগে যেটা সালমান নামেও যে গুজবটা হয়েছিল, দ্যাট ওয়াজ রিয়েলি মানে সিম্পলি একটা গুজব। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য একটি মহল গুজবকে কেন্দ্র করে এই আশুলিয়া এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করছে। যদি কোনো বিশেষ মহল এখানে অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে সেটা কঠোর হস্তে দমন করা হবে। শিল্প পুলিশ বলছে, লোকবল ও যানবাহনের সঙ্গে আধুনিক দাঙ্গা দমন সরঞ্জামের অভাবও আছে। তারপরও আগাম গোয়েন্দা তথ্যে পুলিশ সতর্ক ছিল বলেই পরিস্থিতি সামাল দেয়া গেছে। তারা কিন্তু উল্লেখযোগ্য কোনো ভাঙচুর বা জ্বালাও পোড়াবেলা করতে পারে নাই, কিন্তু জাস্ট একটা ক্যাওটিক এনভায়রনমেন্ট সৃষ্টি করেছে ঠিকই, মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়েছে, বাট পাবলিক প্রপার্টি কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি। পুলিশ কর্মকর্তারা বলছেন, ইন্ধনদাতাদের আইনের আওতায় আনা সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে। আমরা এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি আমরা যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে চেষ্টা করছি লোকেট করার জন্য, এবং তাদেরকে লোকেট করলে আমার মনে হয় যে এই এলাকায় শান্তি বিরাজ করবে। সরকারের সঙ্গে মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক স্বার্থে কিছু সিদ্ধান্ত হয়েছে। সহিংস বিক্ষোভ থেকে সরে আসতে বলা হয়েছে শ্রমিকদের। মালিক পক্ষ বলছে, সহিংসতা চলতে থাকলে গার্মেন্টস কারখানা বন্ধ করে দেয়া ছাড়া তাদের কোনো বিকল্প থাকবে না। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
খামারিরা দাবি করেছেন সরকারের দায়িত্বশীলরা দুগ্ধ শিল্প সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নন, যে কারণে সম্ভাবনা থাকার পরও সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না এই শিল্প। তারা এখন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন। দুগ্ধ শিল্প নিয়ে শাইখ সিরাজের ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব। কৃষি বাংলাদেশের প্রাণ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সদ্য ঘোষিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দুগ্ধ খাত সম্পর্কে প্রকাশ করেছেন সরকারের হতাশা। বলেছেন শীঘ্রই সংশ্লিষ্টদের সঙ্গে বসে ঠিক করবেন এই খাতটির করণীয়। আমি আশা করছি আগামী 3 মাসের মধ্যে এই খাতের সঙ্গে লোকজনের সঙ্গে আমরা বসে একটি উপায় উদ্ভাবন করব, যাতে এই অতি প্রয়োজনীয় শিশু খাদ্য অতি সহজে আমরা পেতে পারি। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে অন্য কথা। খামারিদের সরাসরি অভিযোগের আঙুল সরকার এবং নীতি নির্ধারকদের দিকে। সরকার নাকি বাইরের থেকে গুঁড়া দুধ আমদানি করে এবং সেটার উপরে ট্যাক্স লেস করে দিছে। আর আমাদের জাতীয় সংসদে যে মহামান্য এমপিদের পাঠায়, তারা ওইখানে আমাদের কৃষকদের সম্বন্ধে কিছু বলেন না, কারণ আমাদের এমপিরা তো দুধ খেয়ে বড় হয় নাই। হ্যাঁ, দুধ খেয়ে যদি বড় হইতো তাহলে ওরা দুধের প্রতি নজর দিত। 1 কেজি যদি গুঁড়া দুধ 9 লিটার পর্যন্ত দুধ হয় পানিতে মিশালে, 11 টাকা লিটার পরে, তাহলে আমাদের দুধ 1 লিটার দুধ উৎপন্ন করতে প্রায় 30 টাকা খরচ হয়। নকল দুধের কারণে আমাদের আসল দুধের মান পাচ্ছি না আমরা। সরকার যদি দেশের জিনিস বাদ দিয়ে বাইরের জিনিসের পর চাহিদা হয়, মানে আগ্রহ হয়, তাহলে আমরা কি করবো? যে মূল্যে কিনেছি 20,000 30,000 করে লস খাওয়া একটা গরুর পর আমরা। তাদের দাবিও খুব স্পষ্ট। দুধ যে হরতাল মাঝে সাঝে দুধটা নেয় না, তখন আমাদের প্রচুর ক্ষতি হয়। ওই কিস্তি মিস্তি দেওয়া নিয়ে খুব সমস্যা হয়। বিদেশে দুধ কিনে নেওয়া বন্ধ করলে আমাদের গরিব কৃষককে একটু আমরা বাঁচি, এর মতো করে খাইতে পারি বাংলাদেশে। সরকারের কাছে আবেদন। পাবনার এই চাটমোহর এলাকায় এরকম কিষানি গাভী পেলে দুগ্ধজাত শিল্পের সাথে জড়িত থেকে তাদের ভাগ্যের অনেক উন্নয়ন করেছে। শুধু তারা তাদের নিজেদের ভাগ্যেরই পরিবর্তন করছে না, তারা দেশের 16 কোটি মানুষের অনেকটাই পুষ্টির চাহিদা যোগাচ্ছে। তারা ভাবছে যে 16 কোটি মানুষই থাক দুধে ভাতে। তারা যেমন কথাটি ভাবছে, আমাদের নীতি নির্ধারকরা কি বিষয়টি ভাবছেন যে দেশের এই ডেয়ারি শিল্পের উন্নয়নের জন্য কি কি করা দরকার? একটু ভেবে দেখবেন। পাবনার চাটমোহর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। সংবাদে নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতি। আর ফিরে এসে জানিয়ে দিচ্ছি, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থী প্রণব মুখার্জি সব রাজনৈতিক দলকে সমর্থনের আহ্বান সোনিয়া গান্ধীর। বাঙালি তৃষ্ণার্ত চাতক মন বরণ করে নিয়েছে বর্ষা ঋতুকে। প্রতিবারের মতো আষাঢ়ের প্রথম দিনে রাজধানীতে বসেছে বর্ষা বরণ উৎসব। এরকমই একটি বাংলালিংক বর্ষা উৎসব সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। রাজীব দাসের রিপোর্ট। আষাঢ়ের আকাশে ঘন কালো মেঘের গুড়গুড় ডঙ্কা না বাজলেও বর্ষণের অপেক্ষায় আষাঢ়ের প্রথম দিনকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর বাংলালিংক বর্ষা উৎসব। বর্ষা বন্দনায় বসুদাকে সবুজের শীতল চাদরে ছেয়ে দেওয়ার প্রত্যয়। বর্ষা ঋতুর যে আগমন, সেটি আমাদের সবার মনে প্রশান্তি জাগানোর কথা। সেগুলোর মধ্যে প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে, তার জন্য আমরাই দায়ী। বর্ষার মাতৃরূপে খর প্রকৃতি যেমন প্রাণ চঞ্চল হয়, তেমনি চাতক সমচিত্ত ডানা মেলে নেচে ওঠে বর্ষার সজল জলধারায়। প্রকৃতিতে বিরাজমান বর্ণিল বাহারি অনুষঙ্গের রং রূপ গন্ধের স্নিগ্ধ পরশে মানবের আত্মিক অনুভবের সাথে যোগাযোগ ঘটে বর্ষার। বর্ষার একটা গন্ধ আছে। বর্ষা আকাশে মেঘ করবে, পানি পড়বে, এইটুকুই না, বর্ষাটা যখন আসে তখন সেই গন্ধটা বাঙালির জীবনে ভরে ওঠে। তখন আমরা বুঝতে পারি শুধু ফল খাওয়ার মধ্যে না, বুঝতে পারি যে বর্ষা আমাদের জীবনে কতটা প্রশান্তি বয়ে নিয়ে আসে। নীল শাড়ি পরা নারীর খোঁপায় কদম ফুলের শূন্যতা ভরেছে বর্ষার সাদা বেলি। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বেড়ে ওঠা স্বভাব কবির কাছেও চিরকাঙ্ক্ষিত বর্ষার বন্ধুত্ব। দক্ষিণে থেকে বাতাসটা ছাড়ে, ওইটাই বলা হয় দক্ষিণে বাতাস। সেই বাতাসের সঙ্গে সঙ্গে গাছপালাও নতুন ফলে ফুলে পাতায় আলাদা রং ধারণ করে, না জানি নতুন সৃষ্টি হলো। নাগরিক জীবনের যান্ত্রিকতা ভুলে বর্ষার নাচ গান আবৃত্তির সুর ও ছন্দের মিতালিতে মেতে ওঠে রাজধানীবাসী। দীর্ঘ অপেক্ষা, কখন নামবে বৃষ্টি। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা।
জানিয়ে দিব অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সাতকানিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গুণীজনদের সম্মাননা দিয়েছে মৌলভীপাড়া সমাজ কল্যাণ সংগঠন। স্কুল প্রতিষ্ঠাতা লালমিয়া মাস্টার ও মাওলানা আব্দুল বারীকে শিক্ষায়, মাস্টার আব্দুস শুকুরকে সমাজসেবা এবং হুমায়ুন কবিরকে ক্রীড়ায় সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন। সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুল হক হাক্কানি। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। জাতীয় পরিবেশ পদক 2012 অর্জনে চ্যানেল আই এর পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা দিয়েছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন IUCN। রাজধানীতে জমকালো এই আয়োজনে বক্তারা আশা প্রকাশ করেন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতি ও জীবন আগামীতে আরও বড় ভূমিকা রাখবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। পরিবেশ দূষণের ভয়াবহতা ও বৈশ্বিক উষ্ণায়ন সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধরিত্রী যখন বিপন্ন, মানুষকে সচেতন করা আর নীতি নির্ধারকদের ইতিবাচক পদক্ষেপে উদ্যোগী করতে তখন এগিয়ে আসে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চ্যানেল আইয়ে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের নানা উপকরণ আর জীববৈচিত্র্য সহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে গবেষণাভিত্তিক প্রতিবেদন ও আলোচনা তুলে ধরা হয়। পরিবেশ বিষয়ে শিক্ষা বিস্তার ও সচেতনতামূলক প্রচারের স্বীকৃতি পরিবেশ পদক 2012। প্রথমবারের মতো কোনো ইলেকট্রনিক মিডিয়ার এমন পদক প্রাপ্তিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। All the time, Mr. Babu and his team is trying to make us know what nature is in a very simple way. And I wonder that they have procured, bought and brought some new equipments even to show us deep inside the sea. So I hope that he will be going far in the future. চ্যানেল আই আরও নতুন নতুন কার্যক্রম গ্রহণ করে এই প্রকৃতি সংরক্ষণের বিষয়গুলিকে আরও জোরদার করবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে আশা সকলের। From our social responsibility, time has come to do something for this nature. I hope we will continue our journey to save our nature by our efforts and love, as it is in crisis globally. We all know a good plan today is better than a perfect plan tomorrow. We need to cooperate each other to save our nature before it's too late for tomorrow. That you also tell that story to the people of Bangladesh, because I don't think they really appreciated that Bangladesh is highly respected and doing very commendable work on the international stage to protect the environment. So we are very happy that one of us could venture into this, and he has the courage and ability to do that. Let's pray to Allah so that he remains healthy and he takes it forward so that we can achieve things for Bangladesh. প্রকৃতি ও জীবন আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও বড় অর্জন বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নাম ঘোষণা করেছেন ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট চেয়ারপারসন সোনিয়া গান্ধী। জোটের সভায় প্রণব মুখার্জিকে অনুমোদনের পর এই ঘোষণা দেয়া হয়। রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জিকে সমর্থনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন সোনিয়া গান্ধী। 24শে জুন অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন প্রণব মুখার্জি। পরদিন মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। 19শে জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে।
বৃহস্পতিবার ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দ্বিতীয় মেয়াদে ইউপিএ মনোনীত প্রার্থীর কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। ইউপিএ জোটের সভায় অনুপস্থিত ছিলেন তিনি। এবারে জানিয়ে দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। প্রস্তাবিত বাজেট কৃষি খাতে প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে গোলটেবিল আলোচনা করেছে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এ.কে. খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, সদস্য আব্দুল মান্নান এবং পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর মিজানুর রহমান এবং অন্যরা। এবারে জানিয়ে দেব পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। মা মাছ ও বাইক্কা বিল বাঁচানোর দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে বায়োডাইভার্সিটি কনজারভেশন গ্রুপ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পবা, গ্রিন প্ল্যানেট এবং ফ্রেন্ডস ফর এভার। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন জেলার হাইল হাওরে বাইক্কাবিল অভয়াশ্রম থেকে একটি অসাধু চক্র ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ ধরে নিয়ে যাওয়ায় মারাত্মক হুমকিতে পড়েছে মাছের বংশবিস্তার ও বেড়ে ওঠার পরিবেশ। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘ ৬০ বছর পর মিয়ানমারে আবারও ব্যবসা শুরু করতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা কোলা। মিয়ানমার গণতান্ত্রিক সংস্কারের পথে অগ্রসর হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেবার পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ১৯৬২ সালে সামরিক জান্তা ক্ষমতায় আসার পর থেকে মিয়ানমারে ব্যবসা বন্ধ রাখে কোকা কোলা। সারা বিশ্বে ব্যবসা চালালেও উত্তর কোরিয়ার বাজারে কখনো ঢুকতে পারেনি কোকা কোলা। এবারে আইসিবি ইসলামী ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার ৮২ টাকা ২৫ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১২৮ টাকা ২ পয়সা, ইউরো ১০৩ টাকা ৯০ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮২ টাকা ৩৪ পয়সা, সিঙ্গাপুর ডলার ৬৪ টাকা ৪৯ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ২৫ টাকা ৯৭ পয়সা, ইউএই দিরহাম ২২ টাকা ৫০ পয়সা, কুয়েতি দিনার ২৯৫ টাকা ১৮ পয়সা এবং সৌদি রিয়াল ২২ টাকা ৪ পয়সা। এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। ইন্টারনেট এক্সপ্লোরারের 7 সংস্করণের ব্যবহারকারীরা অনলাইনে কেনাকাটা করতে গেলে ট্যাক্স দিতে হবে। গ্রাহকদের নতুন সংস্করণ বা অন্য কোনো ব্রাউজার ব্যবহারে উৎসাহিত করতে অস্ট্রেলিয়ার অনলাইন রিটেইলার kogan.com এর সিদ্ধান্ত নিয়েছে। EOS 1DX ক্যামেরা আনছে ক্যানন। এতে রয়েছে ডিজিক 5+ প্রসেসর, যা আগের ভার্সন ডিজিক 5 এর চেয়ে 3 গুণ গতিসম্পন্ন। দাম পড়বে প্রায় $৬,৮০০ মার্কিন। মোবাইল সেটের নতুন সিম ফরম্যাটের অনুমোদন দিয়েছে ইউরোপীয় টেলিযোগাযোগ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। ন্যানো সিম নামের এই সিম প্রচলিত মাইক্রো সিমের চাইতে 40% ছোট হবে। সংবাদে আবারও নিচ্ছে স্টার্ন ব্যাংক বিরতি। বিরতির পরে জানিয়ে ফিরছি। আটক বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবিতে রংপুরে রোববার আধাবেলা হরতাল, জেল গেট থেকে গ্রেফতারের প্রতিবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেল সহ নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবিতে রোববার রংপুরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে তাদের জেলগেট থেকে আবারও গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। বক্তৃতা করেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রইচ আহমেদ এবং অন্যরা।
ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS বিভাগ এবং অফিস অ্যাটেন্ডেন্ট মনিটরিং এর আওতায় জেলা উপজেলার 482টি হাসপাতালে এই কার্যক্রম চালাচ্ছে। জান্নাতুল বাক্কাকের রিপোর্ট। রাজধানীর বাইরে কর্মক্ষেত্রে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে অভিযোগ অনেক দিনের। এই নিয়ে হতাশা প্রকাশ করেন খোদ স্বাস্থ্যমন্ত্রীও। পরিস্থিতি উন্নয়নে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের MIS বিভাগের 10 সদস্যের টিম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। প্রকৃত অবস্থা জানতে সংশ্লিষ্ট চিকিৎসককেও ভিডিও কনফারেন্সে মুখোমুখি করা হচ্ছে। 420টি উপজেলা এবং 62টি জেলা হাসপাতালকে এই মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। প্রতিজনে আমরা 10টা কল করি মিনিমাম, আর ম্যাক্সিমাম চেষ্টা করি। আমরা উপজেলা পর্যায়ে করি, জেলা পর্যায়ে করি, আমাদের হসপিটালগুলোয় করি। আমরা খোঁজ নেই যে এখানে ডাক্তার ঠিক সময় মতো আসছে কিনা এবং উপস্থিতি হারটা আমরা দেখি। হাসপাতালগুলোর বাইরে সাইনবোর্ডে একটি করে মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়েছে। রোগী ও তাদের স্বজনেরা এই নম্বরে ফোন করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ জানাতে পারেন। রোগীরা সামনে বসে আছে এবং ভেতরে ডাক্তারের চেম্বারে ডাক্তাররা বসে হয়তো চা নাস্তা করতেছে অথবা গল্প করছে এবং রোগীদের হয়তো এটা পছন্দ হচ্ছে না যে অনেকক্ষণ অপেক্ষার সময়টা পেরিয়ে যাচ্ছে। তখন আমাদের এই ধরনের SMS পাঠায় যে আমরা বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু তারা ভেতরে অন্য কাজে ব্যস্ত। তখন আমরা সাথে সাথে ওই প্রতিষ্ঠানে টেলিফোন করি এবং দেখা যায় যে তখন ডাক্তাররা সচেতন হয়, সময় মতো আউটডোর খোলে নাই, ডাক্তার বসে নাই তার চেম্বারে, এবং সেই অভিযোগগুলো আমরা ওখানে পাই এবং আমরা সাথে সাথে ওই প্রতিষ্ঠানে টেলিফোন করি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারকে আমরা বাসা থেকে নিয়ে এসে ওই রোগীকে এগুলো দেখাই। এইসব অভিযোগ ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের MIS এর সার্ভারে জমা হয় এবং ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যায়। অভিযোগকারীর নম্বরে ফোন করে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাসপাতালগুলোর পরিবেশ ও সেবার মান উন্নয়নের এই কার্যক্রম আরও জোরদারের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জান্নাতুল বাক্কাকেকা, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খান সরওয়ার মুর্শিদের 90তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। বিশিষ্ট জনেরা জন্মদিনে তাকে সংবর্ধনা জানিয়েছেন। রাজধানী গুলশান ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আলোকিত নগরী অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যাপক খান সরওয়ার মুর্শিদ। তাকে উত্তরীয় পরিয়ে দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রবর্তন আন্দোলনের পথিকৃৎ হিসেবে খান সরওয়ার অমর হয়ে থাকবেন। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর খান সরওয়ার মুর্শিদ স্মারক গ্রন্থের প্রদর্শনীয় হয়। আওয়ামী লীগের তৃতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাহাঙ্গীর কবির নানক এতদিন দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আবার নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতি, আর ফিরে এসে জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার লিগে ফেনী সকার ক্লাবকে 3-1 গোলে হারিয়েছে মোহামেডান। পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে 5-এ উঠল সাদা কালোরা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশের সকল নদীর সীমানা পিলার নির্মাণে অনিয়ম বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বুড়িগঙ্গা রিভার কিপার। বুড়িগঙ্গা সীমানা পিলার আদালতের রায় ও বাস্তবতা বিষয়ে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। জানিয়ে দিচ্ছি গ্রামীণ ফোন খেলার খবর। হার দিয়ে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর। হারারেতে প্রস্তুতিমূলক টি-20 ম্যাচে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের কাছে 3 উইকেটে হেরেছে মুশফিকুরের দল। বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের অংশগ্রহণে রোববার শুরু ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টের আগে এটিই ছিল একমাত্র ম্যাচ। আশরাফুল ও তামিমের 64 রানের ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ, কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতার পর রিয়াদের 28-এ 7 উইকেটে 126 রান তোলে টাইগাররা। জবাবে 60 রানে 6 উইকেট হারিয়ে কোণঠাসা জিম্বাবুয়েদের জয় পাইয়ে দেয় দুই অলরাউন্ডার চিগম্বুরা ও ক্র্যামারের লড়াকু ব্যাটিং।
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিদেশিদের কাঁধে ভর করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে 2-0 গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম গোল করেন দলের নাইজেরিয়ান ফরওয়ার্ড গডউইন, দ্বিতীয় গোল আরেক নাইজেরিয়ানের কিনসলের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকার ক্লাবকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় এক ধাপ উপরে উঠে এখন 5 নম্বরে মোহামেডান ক্রীড়াচক্র। শুরু থেকেই খেলা জমলেও প্রথমার্ধ গোল শূন্য থাকে। 49 এবং 52 মিনিটে পরপর 2টি গোল করে সাদা কালোদের এগিয়ে দেন সোহাগ ও রজনী, কিন্তু পাল্টা আক্রমণে পৌলিনের অসাধারণ গোলে 59 মিনিটে খেলায় ফেরে ফেনী। কিন্তু আলফাজের বদলি হিসেবে মাঠে নেমে ডি বক্সের বাইরে থেকে আবারও ফেনীর জাল কাঁপিয়ে দেন রনি। মগবাজার বিটিসিএল সিএফএল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী হয়েছে। সভাপতিত্ব করেন বিটিসিএল কলোনি কল্যাণ সমিতি সভাপতি আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আরমান মিয়া। বিশেষ অতিথি আক্কু ফুটবল একাডেমির সভাপতি আকরাম হোসেন। এবারে আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে হয়েছে বসুন্ধরা সিমেন্ট শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঢাকা মেট্রো বিভাগীয় পর্ব। প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক অধ্যাপক হামিদুজ্জামান খান ও অধ্যাপক আবুল বারক আলভি, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম হেলালি এবং অন্যরা। ধানমন্ডি ড্রিক গ্যালারিতে আন্ডার ওয়াটার শিরোনামে শরীফ সারওয়ারের প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। IUCN-এর আবাসিক প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ 4 দিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু এবং অন্যরা। বঙ্গোপসাগরে তলদেশে তোলা 43টি ছবির প্রদর্শনী চলবে 18 জুন পর্যন্ত। 2012 এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক শওকত আরা হোসেন এবং অন্যরা। প্রিয় দর্শক, সংবাদ শেষ করব সিটিসেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। লোডশেডিং না কমলেও আবারও বাড়ছে বিদ্যুতের দাম। জুলাই থেকে 30% পর্যন্ত বেশি বিদ্যুৎ বিল। রোহিঙ্গা ইস্যুতে সরকার মানবতার বিরুদ্ধে অভিযোগ বিএনপির। জাতীয় স্বার্থ দেখার দাবি পররাষ্ট্রমন্ত্রীর। বিএনপির বিরুদ্ধে দেশকে পিছিয়ে দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের গাছের ফল বিএনপি খায় মন্তব্য। আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের নেপথ্যে উস্কানির সন্ধান। গোয়েন্দা তথ্যে 7 জনকে নজরদারি। এবং সরকারের দায়িত্বশীলরা দুগ্ধ শিল্প নিয়ে কম জানেন দাবি খামারিদের। বাজেট প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।